স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তাই তার বাড়ি থেকে ফিরে এসে এই ছোট্ট সিঙ্গেল ফ্ল্যাটটাতেই ঘুমিয়ে ঘুমিয়ে দিন রাত অতিবাহিত করেছে ঈশানী। ঈশানীর মতে একা থাকা বড্ড সুখের, তাই সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থেকেও তার মন ফুরফুরে হয়ে আছে। তবে আশেপাশে নিঝুম থাকলে অন্য কথা। নিঝুম ওর স্বস্তি, আর সহজ ভাষায় বলতে গেলে কমফর্ট জোন। মাস ছয়েক আগে যখন শান্ত নিরিবিলি ঈশানী বাসাতে সাবলেট উঠেছিল, তখনই ওর পরিচয় হয়েছিল একটা প্রাণবন্ত হাসি খুশি শ্যামাবতীর সাথে। সেই চঞ্চলা উচ্ছ্বাসিত মেয়েটাই ধীরে ধীরে সময়ের পরিক্রমায় ঘর কোনো বন্ধুহীন ঈশানীর সবচেয়ে কাছের মানুষ বলো, বন্ধু বলো, দুটোতেই পরিণত হয়েছে। ভর সন্ধ্যাবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানী এক মনে হিজিবিজি ভাবছিল। ঠিক তখনই বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। সাধারণত ভার্সিটি টিউশন শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় নিঝুমের, কিন্তু আজ সে ফিরল সন্ধ্যাবেলাতে। ঈশানী গিয়ে তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই নিঝুম একগাল হেসে বলে উঠল, সারপ্রাইজ মাই লেডি। নিঝুমের সারপ্রাইজে উত্তেজিত হতে দেখা গেল না ঈশানীকে, বরং ওকে ভেতরে আসতে বলে এক গ্লাস পানি এগিয়ে নিয়ে ঈশানী শুধালো, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? নিঝুম ঢক ঢক করে এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে দিয়ে বলল, কারণ আছে। কি কারণ? নিঝুম চোখ বড় বড় করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আজ টিউশনই করিনি, কারণ আজ হলো অবনী গার্লস নাইট। ওর কথার আগা মাথা বুঝল না ঈশানী। অগত্যাই ঠোঁট উল্টে শুধালো, মানে কি? মানে হচ্ছে আমরা আজ সারা রাত কাঁথামুড়ি দিয়ে মুভি দেখব, বৃষ্টি ব্লাশ করব, তারপর ভোরবেলায় ঘুমাবো, কারণ কালকে তো উইকেন্ড। ঈশানী ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। এত বুঝতে হবে না, যা গিয়ে পপকর্ন ভেজে নিয়ে আয়, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় নিঝুম। আর এদিকে ঈশানী ব্যস্ত হয়ে পড়ে তার একমাত্র বান্ধবীর আবদার মেটাতে। ঘরের দরজা জানালা পর্দা সব লাগিয়ে দিয়ে পুরো রুমকে থিয়েটার বানিয়ে ম্যাচিং করে পোকেমন ওভারসাইজ টি শার্ট, 3/4 লেগিংস আর চুলগুলো চূড়ো করে বেঁধে ঈশানী আর নিঝুম বসে পড়েছে ল্যাপটপের সামনে। ল্যাপটপের স্ক্রিনে টাইটানিক মুভি চলছে। এই মুভি দেখে বিরক্ত ঈশানী, তবুও দেখতে হয় কারণ টাইটানিক নাকি নিঝুমের ফেভারিট মুভি। এই মুভি দেখে দেখে কত হাজারবার যে কেঁদেছে মেয়েটা তার ইয়ত্তা নেই। ঈশানী ভেবে পায় না এক মুভি দেখে মানুষের ঠিক কতবার কান্না পায়। মেয়েটাকে তো আর কম বুঝায়নি ও যে এই মুভির শুটিং সুইমিং পুলে করা হয়েছে, সত্যিকারে কেউ মারা যায়নি, সবাই বেঁচে আছে ভাই, কিন্তু কে শোনে কার কথা। নিঝুম মেয়েটা সেই শেষ সিনে এসে কাঁদবেই কাঁদবে, কারণ ওর নাকি বিচ্ছেদ একদম সহ্য হয় না, মরে যেতে ইচ্ছে করে। বাস্তবে কখনো বিচ্ছেদের তিক্ততা অনুভব করলে এই মেয়ে যে আদতে কি করবে কে জানে। নিঝুমের কথা ভেবে কুল পায় না ঈশানী। ওদিকে নিঝুম পপকর্ন চিবোতে চিবোতে পর্দায় চলতে থাকা জ্যাক আর রোজের কেমিস্ট্রি দেখিয়ে আফসোসের সুরে বলে ওঠে, ইস, আমি যে কবে একটা প্রেম করব, আমার জীবনে কবে যে এমন একটা জেন্টাল আসবে। ঈশানী ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল, ভার্সিটিতে পড়িস, ছেলেদের তো আর অভাব নেই, করলেই পারিস। নিঝুম চোখ মুখ কুচকে মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল, দূর, বললেই কি আর প্রেম হয় নাকি? তাছাড়া আমি যে কেমন ছেলে চাই সেটা তো আমি নিজেও জানি না। কথা বলতে বলতে চট করে নিঝুম ঈশানীকে শুধালো, আচ্ছা ইসু, তুই কি কখনো প্রেমে পড়িসনি? ঈশানী এবার মুচকি হেসে আসন দিয়ে বসলো। অতঃপর ল্যাপটপের স্ক্রিনের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে বলে উঠল, প্রেমে পড়তে হয় বলে পড়া, সেরকম প্রেমে আমি কোনোদিনও পড়তে চাই না নিঝুম। আমি চাই আমার প্রেমে পড়াটা হোক ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যাওয়ার মতোই হুট করে, যাকে এক দেখাতেই আমার হৃদস্পন্দন গতি হারাবে, ভেতরের সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিয়ে একযোগে বিদ্রোহ করে উঠবে, প্রেমে পড়ার নিদারুণ যন্ত্রণায় নীল হয়ে উঠবে আমার হৃদয়। তাকে আমার মস্তিষ্কে নয়, বরং মানুষ পটে আটকাতে হবে। শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে যাকে আমি
শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে পারবো, যাকে না দেখতে পেয়ে আমি পাগল পাড়া হয়ে যাব। আমার শরীর, মন, এমনকি সমগ্র অস্তিত্ব তাকে পাওয়ার জন্য আকস্মিক আন্দোলন করে উঠবে। ঠিক এমনভাবে প্রেমে পড়তে চাই আমি নিঝুম। আর আমি এও জানি পৃথিবীতে এমন কারো অস্তিত্বই নেই যাকে দেখে কিনা আমার হৃদয়ে এমন অনুভূতির ঝড় উঠবে। ঈশানীর প্রেমে পড়ার কথা শুনে নিঝুম এদিকে ওদিকে অপারগ মাথা নাড়িয়ে আফসোসের স্বরে বলে উঠল, বুঝছি তোর নিজের মধ্যে প্রেম শোক নাই, বরং প্রেম বিষ ধারণ করে চলছিস। এর জন্যই বলি ফ্যান্টাসি ফিকশনগুলো একটু একটু কম কম পড়। বহুদিন বাদে নিঝুমের কথা শুনে হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল ঈশানী। যেন নিঝুম মাত্রই আস্ত একটা জোক শুনিয়েছে ওকে। প্রেমের বিষ সেটা আবার কি জিনিস? অথচ সবচেয়ে ফানি জোকস শুনেও মেয়েটা কখনো এভাবে হাসে না। সাইকোলজি বলে যখন কেউ অকারণেই খুব হাসে তার মানে সে বড্ড একা, তার ভেতরটা অজস্র দুঃখে কলুষিত। সেই ভেবেই ঈশানীর হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে একটুখানি ব্যথাতুর হাসলো নিঝুম। দুজনের গল্প আর আড্ডায় বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তখনও মুভি চলছিল। নিঝুম শেষ সিনে নাক টেনে টেনে কেঁদে ভাসাচ্ছে আর ঈশানী ওর দিকে টিস্যু এগিয়ে দিচ্ছে। ঠিক এমন সময় তারস্বরে ফোনটা বেজে ওঠে ঈশানীর। জিসান কল দিয়েছে। নিঝুম যেহেতু কান্নাকাটি করছে তাই একটু দূরে গিয়েই ফোনটা রিসিভ করলো ঈশানী। ফোন তুলতেই উপাস থেকে কথা শুরু করে জিসান। শান্ত স্বরে বলে ওঠে, কেমন আছিস ঈশা? ভালো, তুই? ভালো আছি। চিটাগাং ফিরেছিস, তাও কাজে আসছিস না যে? আমি ছুটি নিয়েছি জিসান, আগামী 1 সপ্তাহ আসবো না। বাহ, দারুণ তো। চট করেই মুখের উপর কথাটা বলে ওঠে জিসান। জিসানকে অমন হুট করে খুশি হয়ে যেতে দেখে ঈশানী বলে ওঠে, দারুণ মানে? জিসান এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, শোন তাহলে, কাল তো ছুটির দিন, আর আমি একদিন বাড়িয়েই ছুটি নিয়েছি। আমাদের ভার্সিটি থেকে কাল সবাই খাগড়াছড়ি যাচ্ছে হাইকিংয়ে, তোকেও নিয়ে যাব সাথে। খাগড়াছড়ি নামটা শোনা মাত্রই অকস্মাৎ সেদিনের সেই কালো হুডি পরিহিত অপরিচিত লোকটার পিয়ার্সিং করা রিং বসানো শূন্য ডমিনেটিং ধূসর বাদামি চোখ জোড়া ভেসে উঠল ঈশানীর মানসপটে, যে ওকে সেদিন অমন ঝড় বৃষ্টির রাতে একটা বড়সড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। যদিও বা লোকটার চোখ ছাড়া আর কিছুই দেখতে পায়নি ঈশানী, তবুও কোথায় যেন তার মনে হয়েছিল এই লোকটা দেখতে মারাত্মক সুদর্শন আর স্টাইলিশ। যার সামান্য ভ্রুতে এত সুন্দর স্টাইল করে রিং বসানো থাকতে পারে সে নিশ্চয়ই অনেক বেশি রুচিশীল আর আধুনিক মন মানসিকতার। কি রে, কিছু বল। জিসানের রাশ ভারী আওয়াজে ধ্যান ভেঙে যায় ঈশানীর। কি থেকে কিসের ভাবনায় চলে গেল আশ্চর্য। অতঃপর নিজের ফোকাস ফিরিয়ে এনে স্পষ্ট আওয়াজে ঈশানী বলে, আমি কোথাও যাব না জিসান, তোরা যা। কেন যাবি না? ভয় পাচ্ছিস? কিসের ভয়? আশ্চর্য। এই যে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হাইকিং। না, আমি ভয় পাচ্ছি না। তুই আমাকে যতটা ভীতু আর সহজ সরল ভাবিস, আমি ততটাও ভীতু নই জিসান। তাহলে যাবি না কেন? আমার ভালো লাগছে না, তাই যাব না। জিসান দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানীকে মানানোর চেষ্টা করে সহজ গলায় বলল, একবার গিয়েই দেখ না, আই সোয়ার, বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্যে পাগল হয়ে যাবি তুই। মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। বারবার মনে হবে এমন পরিবেশ উপভোগ করার জন্য হলেও আরও 100 বছর আয়ু বাড়ুক আমার। জিসানের মুখে এমন পাহাড়ি বর্ণনা শুনে ঈশানীর মনে কি একটু হাইকিং করার লোভ জাগেনি? জেগেছে তো, কিন্তু ওর সমস্যাটা তো অন্য জায়গায়। তাই এবার আর কপটতা নয়, বরং সরাসরি বলে দিল ঈশানী, দেখ জিসান, আমি জানি বর্ষাকালে পাহাড় কতটা সুন্দর হয়, কিন্তু তোর ভার্সিটির বন্ধু বান্ধবদের তো আর আমি চিনি না, তাই না? তাহলে ওদের সাথে কি করে বা স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি, তুই বল। আর আমি যদি সবার সাথে মিশতেই না পারি তাহলে হাইকিং করার আনন্দটা আর পেলাম কই? জিসান তৎক্ষণাৎ ঈশানীকে আশ্বস্ত করে বলল, তোর কারো সাথে মিশতে হবে না ঈশানী, এমনকি মেশার চেষ্টাও করতে হবে না, আমি আছি তো। জিসানের কথায় চির বেরিয়ে উঠল ঈশানী। বলল, কতবার বলেছি আমার ক্ষেত্রে একদম নিজের গার্ডিয়ানগিরি দেখাতে আসবি না তুই। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি।
ঈশানীর কথায় চোখ জোড়া বড় বড় হয়ে গেল জিসানের। ও অবিশ্বাস্য স্বরে বলে ওঠে, তার মানে কি তুই যেতে রাজি হয়েছিস? মোটেই না। আমি তো শুধু তোকে বোঝালাম যে আমি ভীতু নই। চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারি আমি। তাহলে চল আমাদের সাথে, তুই তোর মতো থাকবি, কেউ তোকে ডিস্টার্ব করবে না, আই প্রমিস। এত কথা ভালো লাগছে না আমার জিসান, যাবো না আমি বলেছি তো। জিসান এবার কথার মাঝে একটুখানি কৌশল খাটালো, কারণ ও জানে ঈশানী আত্মবিশ্বাসী হতে চায়। তাই হুট করেই বলে ওঠে, আমি তোকে ডেয়ার দিলাম ঈশা, তুই যদি এবার আমাদের সাথে না যাস তাহলে তুই সত্যিই একটা ভিতর ডিম। ঠিক এই কথাতেই কাজ হলো। জিসানের কথাটা বড্ড মানে লাগলো ঈশানীর। তাই কিছুক্ষণ নীরব থেকে আচমকা ঈশানী বলে ওঠে, ডে অ্যাকসেপ্টেড। এবার খাগড়াছড়ি গিয়ে হাইকিং করে সবার আগে পাহাড়ে আমিই উঠে দেখাবো যে আমি আদতে কতটা সাহসী। ওকে? অবশ্য মুখে এই কথা বললেও ভেতর ভেতর ঠিকই এক ঝাঁক জড়তা আর ভয় এসে ইতিমধ্যে খামচে ধরেছে ঈশানীর কলিজাটা। কিন্তু ভয়কে তো জয় করতেই হবে। সাহসিকতার প্রশ্ন বলে কথা, ঈশানীকে তো খাগড়াছড়ি যেতেই হবে এবার। পরের দিন যথাসময়ে চট্টগ্রাম বায়েজিদ বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় ওরা সকলে। জিসান ঈশানীকে ওর বাসার নিচে থেকে এগিয়ে নিয়ে তবেই এসেছে। পুরো একটা বাস ভর্তি মানুষ খাগড়াছড়ি যাচ্ছে ওরা। সেখানে ঈশানী একমাত্র মানুষ যে কিনা জিসান ছাড়া কাউকে আর চেনে না। কাউকে চেনার আগ্রহ অবশ্য ওর মাঝে নেই। ব্যাপারটা ভীষণ অসহিষ্ণু। তবুও খুব করে সবার মাঝে নিজেকে খাপ খাওয়ানোর নিদারুণ চেষ্টা চালাচ্ছে ঈশানী। আজ সকাল থেকে আবহাওয়াটা গুমোট হয়ে আছে। আকাশ ফুটো হয়ে ঝিরঝির করে ঝরে পড়ছে বাড়িধারা। তবে এই বৃষ্টি গায়ে লাগার মতো নয়, বরং ধূসর রাঙা এই শীতল আবহাওয়াটাই দারুণ উপভোগ্য। যেহেতু ওরা হাইকিংয়ে যাবে, তাই অতি ভোরবেলাতেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছে ওদের। বাস ছেড়ে দিতেই বাসের টিটেন্ট জানলার কিছু অংশ খুলে দেয় ঈশানী। সঙ্গে সঙ্গে মেঘ ভেজা এক নিদারুণ দমকা হাওয়া এসে আছড়ে পড়ে ওর মুখমণ্ডলে। আর তৎক্ষণাৎ পরম আবেশে তার দু চোখ বন্ধ করে নেয় ঈশানী। অতঃপর ধীরে সুস্থে বুক ভরে বাতাস গ্রহণ করে। এই সজীব বাতাসটুকু বোধহয় ওর দরকার ছিল। তাই মনে মনে ওকে নিয়ে আসার জন্য জিসানের উপর খুশিও হয় অনেকটা। ঈশানী যখন প্রকৃতির মাঝ থেকে স্নিগ্ধতা আহরণ করে নিজেকেই নিজে বিনোদন দিচ্ছিল, ঠিক তখনই ওর পাশের সিটে এসে বসে পড়ল পাতলা সিমসাম গড়নের একটা সুন্দরী মেয়ে। কারো উপস্থিতি টের পেয়ে ঈশানী ঘুরে তাকাতেই মেয়েটা হাত বাড়িয়ে করমর্দন করার প্রয়াসে সম্মোহনী হাসি দিয়ে বলে ওঠে, হাই, আমি মৃণা, মানে মৃণালিনী। জিশান আমার ভালো বন্ধু। নাইস টু মিট ইউ। ঈশানীও সহসা হেসে হাত মেলালো মেয়েটার সঙ্গে। অতঃপর বলল, আমি ঈশানী, ঈশানী তুজ কর্নিয়া। নাইস টু মিট ইউ। মেয়েটা গল্প করতে আসে, কথা এগোতে শুরু করে। এবার আগ বাড়িয়ে বলে, জানো, আমরা এখানে বেশিরভাগই কাপল। ওই যে দেখছো, ওটা আমার বয়ফ্রেন্ড। তুমি আর জিশানও নিশ্চয়ই। মৃণার ঘোরানো কথার মানে বুঝতে পেরে তৎক্ষণাৎ জবাব দিল ঈশানী, মোটেই না। জিসান আর আমি ভালো ফ্রেন্ড, সাথে কো ওয়ার্কার। কিন্তু এই কথা তোমাকে কে বলেছে? নিশ্চয়ই জিসান। কথা শেষ করে কয়েক সিট পেছনে বসে মোবাইলে গেম খেলতে থাকা জিসানের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। মৃণা মেয়েটা নিজের বোকামির কথা ভুল ধরতে পেরে ঈশানীকে বুঝিয়ে বলে, থাক ঈশানী, হয়তো জিশান এতগুলো কাপলের মাঝে নিজেকে আনকমফোর্টেবল ফিল করছিল, তাই ওভাবে বলেছে। তুমি কিছু মনে করো না। মৃণার কথায় জোরপূর্বক হাসলো ঈশানী। ঈশানী আর কিছু বলছে না দেখে মৃণা ওকে চিয়ার আপ করার জন্য পুনরায় বলে, দেখো, বাইরের প্রকৃতি কি সুন্দর। বৃষ্টির পানিতে ভিজে গাছগাছালি সবুজ যেন তার চিত্ত চিরে বেরিয়ে আসতে চাইছে। এবারের হাইকিংয়ে নিশ্চয়ই আমাদের জন্য নতুন আর অ্যাডভেঞ্চার কিছু অপেক্ষা করছে। আই এম সো এক্সাইটেড। উফ। মৃণার কথায় আবারও বিমর্ষ হয়ে যাওয়া মনটা ফট করেই ফুরফুরে হয়ে যায় ঈশানী। তৎক্ষণাৎ মৃণাকে এক টুকরো মৃদু হাসি উপহার দিয়ে চলন্ত প্রকৃতির দিকে গভীর চোখে তাকিয়ে বিড়বিড়ায়ও, তাই যেন হয়।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সবুজ অভয়ারণ্যে ঘেরা আকাশচুম্বী পাহাড়গুলো যেন একটির সঙ্গে অন্যটি গা ঘেঁষে দাঁড়িয়ে দিনের পর দিন স্ব উদ্যোগে রক্ষা করে যাচ্ছে এই পর্যটনের প্রাণকেন্দ্র খাগড়াছড়িকে। তার উপর আবার যোগ হয়েছে মনসুন ওয়েদার। বর্ষাকালে বরাবরই প্রাণ ফিরে পায় প্রকৃতি, নতুন রূপে সঞ্চিত হয় পার্বত্য এই অঞ্চল। সেই ভোর রাত থেকে শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি এখনও বহমান। খানিক বাদে বাদে মেঘ ভেজা দমকা বাতাসে শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। ঠান্ডাও লাগছে বেশ। পাহাড়ি জনপদ ঢাকা পড়েছে কুয়াশার আস্তরণে। আবহাওয়াটা একদমই অনুকূল নয়, তবে সদ্য যৌবনে পা রাখা এক ঝাঁক তরুণ তরুণীর নিকট এর যে থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস বোধ হয় আর কিছু নেই। ওদের শরীরে জাগ্রত হরমোন আর উত্তপ্ত টকবকে রক্ত যেন একটাই কথা বলে বারংবার, জীবন তো একটাই, বাঁচতে হলে প্রাণ খুলে বাঁচো, যেভাবে বাঁচলে এক জীবনে আর কোনো আফসোস থাকবে না। এরকম ঝিরিঝিরি বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মাঝেই ঈশানীরা রিসর্টে এসে উঠেছে। যেহেতু ওরা সকলে এক রাত অতিবাহিত করবে এখানে, তাই সবার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে। সকাল সকাল খাগড়াছড়ি পৌঁছে সবাই মিলে এখানকার স্থানীয় স্বাদের খাবার দিয়ে নাস্তা সেরে নিয়ে গিটারের টুংটাং আওয়াজ তুলে গান ধরেছে একই সুরে। ঈশানীর ভালো লাগছিল না ওদের এইসব হইচই, তাই ও একটু নিরিবিলি সময় পার করার উদ্দেশ্যে নিজের আর মৃণার জন্য বরাদ্দকৃত হোটেল রুমের বারান্দায় এসে দাঁড়ালো। রুমের টানা বারান্দাগুলো সব পাশাপাশি, একটা থেকে আরেকটার দূরত্ব কয়েক সেন্টিমিটার মাত্র। তার উপর ছাদ খোলা, কোনোরূপ প্রাইভেসি নেই বললেই চলে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বুঝে উঠতে পারল না ঈশানী। অগত্যা ঠোঁট উল্টে এদিক ওদিক চোখ ঘোরালো শুধু। ঠিক এমন সময় ওর পাশের টানা বারান্দায় এসে হাজির হলো জিসান। ঈশানী তখনও আলগোছে হাত বাড়িয়ে রেখেছিল ঝিরিঝিরি বৃষ্টিতে। জিসান ওকে দেখতে পেয়ে একটু গলা খাঁকারি দিয়ে বলে উঠল, কি মিস সাহসী, রেডি তো? সবার খাওয়া শেষ হলেই হাইকিংয়ে বের হব আমরা। জিসানের কথার প্রত্যুত্তর করল না ঈশানী, কারণ তখন বাসে মৃণার মুখ থেকে নিজের আর জিসানের ভুল সম্পর্কের সমীকরণ শোনার পর থেকেই জিসানের উপর মেজাজটা চড়াও হয়ে আছে ওর। ঈশানী চুপচাপ নির্লিপ্ত মুখে সামনে তাকিয়ে আছে দেখে জিসান পুনরায় বলে ওঠে, ভয় পাচ্ছিস কেন? আরে আমি তো আছি তোকে প্রোটেক্ট করার জন্য। এবার আর চুপ থাকতে পারল না ঈশানী। এতক্ষণ ধরে ভেতরে পুষিয়ে রাখা রাগটা হুট করেই তার উগরে বেরিয়ে এলো মুখ থেকে। তৎক্ষণাৎ জিসানের দিকে ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী বলে উঠল, কতবার বলেছি তোকে জিসান, আমার নিজের খেয়াল আমি নিজে রাখতে পারি, আর নয়তো আমি ছোট বাচ্চা না। আমাকে বোকা সহজ সরল ভাবাটা বন্ধ কর। আজকে ট্রিপে তুই যদি সবার সামনে আমাকে এক্সট্রা কেয়ার দেখানোর ট্রাই করিস, কিংবা আমার আশেপাশেও আসিস, তাহলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই খতম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গট কটিয়ে বারান্দা ছেড়ে রুমের ভেতরে চলে গেল ঈশানী। ওদিকে ঈশানী চলে যেতেই জিসান একা একাই বিড়বিড় করে উঠল, যাব বাবা, কি করলাম আমি? আমার সাথে একটু বেশি রাগ দেখাস তুই ঈশা, ইটস নট ফেয়ার। অবশেষে সকলের মতামতের উপর ভিত্তি করে লোকালয় থেকে অনেকটা দূরে, যেখানে গিয়ে মেঘ আর পর্বতমালা একত্রে মিলিত হয়েছে, যেখান থেকে প্রকৃতির নিয়মে মেঘের কোল ঘেঁষে তুফানের গতিতে ঝড় ঝরিয়ে রিছাং ঝর্ণা নেমে আসে, ঠিক তার উল্টো দিকের একটা নাম না জানা নির্জন পাহাড়ে হাইকিং করার সিদ্ধান্ত নিল ওরা। প্রথম দিকে মেয়েরা একটু দোনমনো করছিল, কারণ একে তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তার উপর এই জায়গাতে সারা বছরেও দু একবার মানুষের পা পড়ে কিনা সন্দেহ। কিন্তু সঙ্গে আসা বেশিরভাগ জনই গো ধরে বসেছে, তারা এই ভয়ানক রকম উঁচু আর পিচ্ছিল পাহাড়েই উঠবে, তাতে যত বেলা আর যত পেরেশানি হয় হোক। অগত্যা যাদের দল ভারী তারাই বিজয়ী হলো। লোকচক্ষুর একদম আড়ালে শুনশান জঙ্গলে ঘেরা একটা পাহাড়, ফক ফকে দিনের আলোতেও কেমন চারিদিক ঘুটঘুটে আধারে ছেয়ে আছে, অথচ সবাই কিনা হই হই করে তল্পি তল্পা গুছিয়ে প্রয়োজন মতো জিনিস আর লাঠি নিয়ে সেই জঙ্গলে ঘেরা অজানা পাহাড়েই ওঠার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় পাহাড়িরা দেখতে পেলে হয়তো ওদের যাত্রাপথে কড়া
করে নিষেধাজ্ঞা আরোপ করে সেখানেই থামিয়ে দিত। কিন্তু তাদের ভাগ্য ভালো, তেমন কিছুই হয়নি। বরং ধাপে ধাপে সারাদিন একটু একটু করে বেয়ে বেয়ে উঠতে উঠতে শেষমেশ গোধূলি বেলায় গিয়ে ওরা পৌঁছালো নাম না জানা এই জংলি পাহাড়ের একেবারে চূড়ায়। আবহাওয়া তখন ভীষণ খারাপ। সারাদিন পাহাড় বেয়ে ক্লান্ত সকলে, শরীরে এক রত্তি শক্তি অবশিষ্ট নেই কারোর। অথচ এখন আবার রাত নেমে আসার আগেই এই পাহাড় থেকে বেয়ে নামতে হবে। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ওদের সবার জন্য, কারণ এই মুহূর্তে সবাই ভীষণ ক্ষুধার্ত। পাহাড়ের চূড়ায় উঠে যে যার মতো কাদামাটি মাথার উপর কাদা মাটির উপর শরীর ছেড়ে দিয়ে বসে বসে হাঁপাচ্ছে। সবার সাথে সাথে সেও বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এখানে আসার আগে ঈশানীর দেওয়া কড়া হুমকি স্বরূপ জিসান ওর ধারে কাছে আসার সাহস পায়নি, আর এখনও আসছে না, যার ফলে ঈশানীর মাঝে অস্বস্তিটাও কম লাগছে। সারাদিন এত পরিশ্রম করে শরীরের রন্ধ্রে রন্ধ্রে তীব্র ব্যথা ছড়িয়ে পড়েছে ওর। হুট করে এত উঁচুতে ওঠায় বমিও পাচ্ছে খুব, কিন্তু তার মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে, যার দরুন একা একাই বসে নিজের হাত পায়ের কাটা ছেঁড়াগুলো খুঁটিয়ে দেখছে ঈশানী। পাহাড়ের ধারালো পিচ্ছিল পাথরের আঘাতে শরীরের অনেক জায়গা কেটে গিয়েছে ওর, সেগুলো থেকে হালকা রক্তও বেরিয়ে আসছে, কিন্তু সেই রক্ত চোখে পড়ার আগেই ঝুম বৃষ্টির পানিতে ধুয়ে মুছে আড়াল হয়ে যাচ্ছে মুহূর্তেই। ওদিকে দুহাতের উপর ভর করে বসে শরীরটা পেছনের দিকে এলিয়ে দিয়ে ওদের টিম লিডারের উদ্দেশ্যে জিসান বলে ওঠে, ভাই সামনের পাহাড়টা দেখেছেন? ইটস হিউজ। ওটা ক্লাইম্ব করলে কেমন হয়? টিম লিডার তাসকিন ভাই জিসানের দৃষ্টি অনুসরণ করলেন এবং তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠলেন, অসম্ভব, ওই দিকে যাওয়ার অনুমতি নেই। সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি ওই জঙ্গলের সামনের রাস্তা দিয়ে অবধি কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করা সম্পূর্ণ নিষেধ। সব সময় সেনাবাহিনীর কড়া পাহারায় থাকে ওই রাস্তা। আই থিঙ্ক এই পাহাড়টা ক্লাইম্ব করাও আমাদের একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে নিচে নামতে হবে। স্থানীয় কিংবা মিলিটারি দেখলে সমস্যা হতে পারে। তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয়, যখন তখন ঝড় উঠবে। আমাদের এখন আর বিশ্রাম না নিয়ে শীঘ্রই নিচে নামার রাস্তা খোঁজা উচিত। তাসকিন ভাইয়ের গলার আওয়াজ ক্ষীণ, কথার পারদের সংখ্যা তা উপলব্ধি করতে পেরে মৃণার বয়ফ্রেন্ড ছেলেটা বলে ওঠে, টুরিস্ট এরিয়া, অথচ সরকার এভাবে যেখানে সেখানে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আশ্চর্য। সামনে যে বিশাল জঙ্গলটা দেখছো, আই থিঙ্ক এটা টুরিস্ট এরিয়া নয়। তাহলে? তাসকিন ভাইয়ের রহস্যজনক কথায় একযোগে প্রশ্ন ছুড়ল সকলে। সবার প্রশ্নের টোপে পড়ে তিনি গভীর ভাবনায় পড়ে গেলেন। অতঃপর কিছুক্ষণ চিন্তা করে বলে উঠলেন, ওই জঙ্গলে কি আছে সেটা আমিও জানি না, তবে ভয়ঙ্কর কিছু আছে তা নিশ্চিত। কারণ স্থানীয়রা কেউই ওই জঙ্গলে ভুলেও পা রাখে না। এর আগে ওই জঙ্গলে কোনো সাধারণ মানুষ গিয়ে আর ফিরে আসার রেকর্ড পাওয়া যায়নি। মেয়েদের ক্ষেত্রে যদিও বা ফিরে এসেছে কখনো কখনো, তবে তার সর্বস্ব হারানোর পর। ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? আপনি বলতে চাইছেন ভূত প্রেত কিংবা ভ্যাম্পায়ার টাইপ কিছু? এগুলো কি আদৌ এক্সিস্ট করে? বৃষ্টির মাঝে হুট করে পেছন থেকে ভেসে আসা এক রিনরিনের নারী কণ্ঠ শুনতে পেয়ে পেছনে চাইলেন তাসকিন ভাই। দেখলেন গ্রুপের সবচেয়ে চুপচাপ নীল চোখের মেয়েটা তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাসকিন ভাই কিছুক্ষণ অবাক নজরে মেয়েটাকে পরখ করে কিঞ্চিত হাসি উপহার দিয়ে জানালেন, আই ডোন্ট নো। যেহেতু তাসকিন ভাইয়ের কথায় সবাই মোটামুটি স্তব্ধ, এই পর্যায়ে জিসান তাই তাড়াহুড়ো করে উঠে যেতে যেতে বলল, তাড়াতাড়ি করো গাইস, আকাশ কালো করেছে, ঝড় আসতে চলেছে। আমাদের যত দ্রুত সম্ভব নিচে পৌঁছাতে হবে। জিসানের কথার পাছে মৃণা অসহায় স্বরে বলল, সে যতই তাড়াহুড়ো করো না কেন, এই পিচ্ছিল পাহাড় বেয়ে নামতে নামতে মিনিমাম 2-3 ঘন্টা তো লাগবেই। তার মানে আমরা ঝড়ের কবলে পড়ব নিশ্চিত। ওদের কথার মাঝে তাসকিন ভাইও এবার শরীরের ক্লান্ত ঝরিয়ে উঠে দাঁড়ালেন। অতঃপর তাড়াহুড়ো করে ক্লাইম্বিং এর সরঞ্জামগুলো হাতে তুলে নিয়ে বললেন, লেটস গো গাইস, এখানে আর অপেক্ষা করা ঠিক হবে না। সবাই যখন একে একে সাবধানে সরু পাথরের স্তরগুলো বেয়ে নেমে যাচ্ছিল, ঈশানী তখনও সবার পেছনে। তাই জিসান নামতে নামতেই ঈশানীকে উদ্দেশ্য করে বলে উঠল, হাত ধরবো? এতক্ষণে প্রকাণ্ড ঝড় শুরু হয়ে গিয়েছে, যে যার সুবিধা মতো নেমে যাচ্ছে।
ঈশানী সবার পেছনে। ওঠার সময় যতটা না সহজ মনে হয়েছে, নামার সময় তার চেয়ে দ্বিগুণ ভয় করছে ওর। ভুলবশত নিচের দিকে চাইলেই কেমন যেন তার কলিজা শুকিয়ে আসছে। এমত অবস্থায় জিসানের আচানক প্রশ্নে ঈশানীর চোখ দিয়ে কিছু একটা ইশারা করে জবাব দিল। তোর পায়ের নিচের পাথরটা কাঁপছে, চেয়ে দেখ। ঈশানীর কথা মতো জিসান চেয়ে দেখলো সত্যি তো পাথরটা ভীষণ কাঁপছে, এখনই গড়িয়ে গিয়ে পড়লো বলে। তাই এবার আর কোনো দিকে খেয়াল দিল না জিসান, বরং তাড়াহুড়ো করে সুবিধা মতো নিচে নেমে যেতে লাগলো আপন গতিতে। কিন্তু জিসানকে সাবধান করতে গিয়ে এই ঝড় তুফানের মাঝে কখন যে ঈশানী নিজেই ভুল পাথরে পা দিয়ে পিচ্ছিল খেয়ে সোজা পাহাড়ের উল্টো দিকে গিয়ে গড়িয়ে পড়েছে, সেই হদিশ আর কেউ রাখেনি। পড়ে যাওয়ার সময় শরীরের সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার করে উঠেছিল ঈশানী, কিন্তু প্রচণ্ড জোরে বাজ পড়ার আওয়াজে সেই চিৎকার কারোরই কর্ণকুহর অব্দি পৌঁছায়নি তখন। আর না তো কেউ খেয়াল করেছে যে ওদের মাঝে একজন সদস্য উধাও। খেয়াল করবেই বা কি করে? একেতে তো পাহাড়ি এলাকায় সন্ধ্যা ঘুরিয়ে রাত নেমে আসছে, তার উপর তুমুল বর্ষণ, সবাই তাড়াহুড়ো করে নিচে নামায় ব্যস্ত। অগত্যাই যে যার প্রাণ হাতে নিয়ে ঈশানীকে ছাড়াই পর্বতের চূড়া থেকে ধীরে ধীরে সমতলের দিকে নেমে গেল সবাই। আর সেই ভীত হরিণী স্বল্পভাষী নীল চোখের মেয়েটা গড়িয়ে পড়ে গেল একেবারে পাহাড়ের খাদে, খাগড়াছড়ির সেই নিষিদ্ধ জঙ্গলের দোরগোড়ায়। গধূলি বেলা বেরিয়ে সন্ধ্যা রাতের পর্দা টেনে দিয়েছে দিবালোক। ধূসর মেঘে ছেয়ে আছে বিস্তৃত আকাশ, যেন এক ঝাঁক বুনো মহিষের পাল। ঝড় থেমেছে বহুক্ষণ, তাও ঈশান কোণে মেঘ গুড় করছে। আষাঢ়িয়া মৌসুম তার বর্ষণের তাণ্ডবে এখনো ইতি টানেনি, তা বেশ ভালো মতোই ঠাহর করা যাচ্ছে। স্যাঁতস্যাঁতে নির্জন গহীন বনে পাখিদের ঘরে ফেরার ঢল। আশেপাশের কোনো এক নর্দমা থেকে ভেসে আসছে কোলা ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং আওয়াজ। ওদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজে কানের পর্দায় তালা লেগে যাওয়ার উপক্রম। এমত অবস্থায় অদূরে একটা বিকট আওয়াজে মুহূর্তের মধ্যেই সব কিছু কেমন থেমে গেল। নীরে ফেরার আনন্দে বিমোহিত বন্য পাখিরা আওয়াজ বন্ধ করে ডানা ঝাপটে যতদূর সম্ভব ঝাঁকে ঝাঁকে উড়ে পালিয়ে গেল। শব্দটা এতই বিকট ছিল যে পাহাড়ের এক কোণে অবচেতন হয়ে পড়ে থাকা ঈশানীও আচমকা উত্তেজনায় চোখ খুলে ফেলল ঠাস করে। তবে চোখ খুলে সামনের দিকে আর দৃষ্টিপাত করতে পারল না মেয়েটা, কারণ ইতিমধ্যে ওর দৃষ্টি বরাবর টর্চের তীক্ষ্ণ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে লম্বা মতো কেউ। নিদারুণ ব্যথায় জর্জরিত ঈশানী তীক্ষ্ণ আলোক রশ্মি থেকে চোখ দুটোকে আড়াল করার প্রয়াসে দ্রুত হাত তুলে ছায়া টানল চোখের উপর। অতঃপর ভাবতে শুরু করলো ও আসলে কোথায়, আর সামনে ফ্ল্যাশ হাতে দাঁড়িয়ে থাকা ওই দীর্ঘদেহী মানবটাই বা কে? লোকটা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। ঈশানী নিজের কর্তমাক্ত শরীরটাকে টেনে তুলতে তুলতে সামনের দিকে খেয়াল করতেই দেখতে পেল সেদিনের সেই মাস্ক পরিহিত লোকটাকে। এভাবে জঙ্গলের মধ্যে হুট করেই কাউকে দেখে চেনা সম্ভব নয়, কিন্তু ওই আকর্ষণীয় পিয়ার্সিং করানো ভ্রু আর ধূসর বাদামি চোখ দুটো একদম তীরের ফলার মতোই গেঁথে আছে ঈশানীর মানসপটে, যার দরুন চিনতে এইটুকু অসুবিধা হয়নি ওর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা এখনো মাস্ক আর কালো হুডি পরে আছে। এই গহীন অভয়ারণ্যে ঈশানী যখন অপরিচিত অথচ চেনা চোখ দুটো দেখতে পেল, তখন মনে মনে কিছুটা আশ্বস্ত হলেও আতঙ্ক মুক্ত হতে পারল না, কারণ ইতিমধ্যে লোকটা ওর মুখোমুখি হয়ে বসেছে। লোকটা হুট করে এভাবে কাছাকাছি আসতেই অজানা ভয়ে মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। ওর মনে আছে বিকেলে তাসকিন ভাই বলেছিল জঙ্গলটা বেশি ভালো নয়, এখানে মেয়েরা একবার পা রাখলে তাদের সর্বস্ব খুইয়ে তবেই ফিরে যেতে হয়, কেউ কেউ তো আর ফেরেই না। আর এখন এই মুহূর্তে তেমন কিছুই হবে না তো? অবশেষে ঘুরতে এসে নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলল না তো? সেই ভয়ে আত্মার পানি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ঈশানীর। এত উঁচু থেকে গড়িয়ে পড়ার পরেও শরীরের তীব্র যন্ত্রণা ভুলে নিজের সতীত্ব হারানোর ভয়ে থর থর করে কাঁপছে মেয়েটা। নিজের দুহাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে শুষ্ক একটা ঢোক গিলে লোকটার উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় ঈশানী বলে ওঠে, আমার এত বড় ক্ষতি করবেন না,
আপনার পায়ে পড়ি। এরকম কিছু হয়ে গেলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। প্লিজ ছেড়ে দিন, আমায় সাহায্য করুন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।